Good morning, students. Welcome to Analytic Powered Virtual Interactive Classroom. তো স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো স্টুডেন্টস আমরা কি পড়তেছিলাম? আমরা ঘাত নিয়ে খেলা আমরা পড়তেছিলাম। তো স্টুডেন্টস গতকাল আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা সংখ্যার গুণনীয় আকারকে আমরা কিভাবে এটাকে সূচকীয় আকারে এটাকে প্রকাশ করব তা আমরা দেখেছিলাম। ঠিক আছে, কোনো একটা সংখ্যার গুণনীয় আকারকে এটা আমরা কিভাবে সূচকীয় আকারে লিখবো তা আমরা দেখেছিলাম। তারপর কি দেখেছিলাম বলতো? তারপর আমরা দেখেছিলাম যে যে সূচকীয় আকারের মধ্যে আমরা দেখেছিলাম যে নিচে যে সংখ্যাটা থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা নিদান বলি, তাই তো? ঠিক আছে, এবং উপরে যে সংখ্যাটা থাকে তাকে আমরা কি বলি? এটাকে আমরা সূচক বা ঘাত বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত আমরা দেখেছিলাম গতকাল। তো আজকে আমরা দেখব যে কোনো একটা সংখ্যাকে আমরা কিভাবে মৌলিক সংখ্যার গুণনীয়কের গুণফলে প্রকাশ করব। কি বললাম? যে কোনো একটা সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যার গুণনীয়কের গুণফলে আমরা কিভাবে লিখব, ঠিক আছে, এটা দেখব। তারপর এই সংখ্যাটাকে বা গুণফলটাকে আমরা কিভাবে আমরা সূচকীয় আকারে লিখব তা আমরা দেখব। তো স্টুডেন্টস তোমরা তোমাদের স্ক্রিনের দিকে ভালো করে নজর দাও। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? বলেছে যে নিম্নলিখিত রাশিগুলিকে মৌলিক গুণনীয়কের গুণফলের আকারে প্রকাশ করো এবং মৌলিক গুণনীয়কগুলিকে তাদের সূচকীয় আকারে প্রকাশ করো। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাটা কি দিয়েছে? রাশিটা দিয়েছে 648। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমাকে বলো তো মৌলিক সংখ্যা কাকে বলি আমরা? সবাই জানো জিনিসটা, মৌলিক সংখ্যা আমরা কাকে বলি? তোমরা বলছো যে কি, যে সংখ্যাগুলি কি থাকে শুধুমাত্র দুইটা উৎপাদক থাকে তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, উৎপাদক বলতে যে সংখ্যাগুলি কি করে ওই সংখ্যাটাকে সম্পূর্ণভাবে ভাগ করে দেয়, বা যে সংখ্যাটি শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে বিভাজ্য হয় তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, তুমি এক্সাম্পল ধরে নাও 2, তারপর কি মৌলিক সংখ্যা 3, তারপর 5, তারপর 7, তারপর কি 11, তারপর 13, এরকম করে চলতে থাকে। ঠিক আছে, এখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? এক্ষেত্রে 2 হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আমরা এটা সবাই জানি যে যে সংখ্যাগুলি শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। সে হচ্ছে 1 এবং সে নিজে। ঠিক আছে, তুমি যদি এই 5-এর কথা চিন্তা করো, তুমি দেখবে যে 5 শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায়, সে 1 দিয়ে ভাগ যাবে সম্পূর্ণভাবে, তারপর 5 5 দিয়ে যাবে, সে নিজে দিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা কি বললাম? যে এই সংখ্যাটাকে আমরা মৌলিক গুণনীয়কের গুণফলের আকারে প্রকাশ করব। চলো দেখি কিভাবে করব। এই ক্ষেত্রে আমি কি করব? এটাকে উৎপাদীকরণ করব। ঠিক আছে, এই উৎপাদীকরণ করানোর জন্য আমাকে দেখতে লাগবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে এটা ভাগ যায় কিনা। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা 2 দিয়ে ভাগ যাবে, কারণ এই সংখ্যাটার শেষের অঙ্ক আমরা কি দেখতে পাচ্ছি? শেষের অঙ্কটা একটা জোড় সংখ্যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এই সংখ্যাটার শেষের অঙ্ক হচ্ছে 8, যা হলো একটা জোড় সংখ্যা। ঠিক আছে, এই জোড় সংখ্যা থাকায় এই সংখ্যাটা কি যাবে? 2 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, এই ক্ষেত্রে ভাগফল কত আসবে সবাই বলো? এই ক্ষেত্রে ভাগফল আসবে 324। ঠিক আছে, এখন আমরা দেখব এই সংখ্যাটা দিয়ে ভাগ যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা আবার 2 দিয়ে ভাগ যাবে, কারণ এই ক্ষেত্রে শেষের অঙ্ক কত? 4 দেখতে পাচ্ছি। এখন 2 দিয়ে ভাগ করলে এক্ষেত্রে আবার ভাগফল আসবে 162। ঠিক আছে, আবার আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা আবার 2 দিয়ে ভাগ যাবে, কারণ শেষের অঙ্কটা আমরা 2 দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করলে কত আসবে? এক্ষেত্রে হয়ে যাবে 81। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা শেষের অঙ্ক হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা, মানে 1 দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো? এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে 2 এর পর মৌলিক সংখ্যা কি রয়েছে? 2 এর পর মৌলিক সংখ্যা হচ্ছে কি 3। এখন আমরা দেখব এটা 3 দিয়ে ভাগ যায় কিনা। তো 3 এর বিভাজ্য নিয়মটা কি? সবাই জানি যে
তিনের বিভাজ্য নিয়মটা হচ্ছে আমাকে এই সংখ্যাটার অঙ্কগুলাকে আমাকে সমষ্টি নিতে লাগবে। এই ক্ষেত্রে অঙ্কগুলা হচ্ছে কি 1 এবং 8। এখন যদি এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? 1 আর 8 কে যোগ করলে 9 আসবে, যা কি হচ্ছে, যা সম্পূর্ণভাবে এটা 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, যা এটা সম্পূর্ণভাবে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি বলতে পারছি যে, আমরা বলতে পারছি যে 81 কি 3 দিয়ে ভাগ যাবে, কারণ আমরা এই অঙ্কগুলার সমষ্টি নেওয়ার পর দেখতে পাচ্ছি যে যে এই সমষ্টিটা 9 দিয়ে 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই আমরা বলতে পারছি যে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে এক্ষেত্রে? 27। ঠিক আছে, আমরা সবাই জানি এই 27 আবার 3 দিয়ে ভাগ যায়, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে? এক্ষেত্রে হয়ে যাবে 9। তারপর 9 কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, তাই তো? এখন এই 3 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তো কত হয়ে যাবে? 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো? এ 648 কে আমরা এই সবগুলা উৎপাদকের কি গুণফল হিসেবে আমরা প্রকাশ করতে পারবো। ঠিক আছে, আমরা করে দিলাম 648 কে আমরা এই উৎপাদকগুলার গুণফল হিসেবে লিখে দিলাম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কয়টা 2 দেখতে পাচ্ছি? এক্ষেত্রে আমরা 3টা 2 দেখতে পাচ্ছি এবং 4টা 3 আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই 3টা 2 এর জন্য আমরা কি লিখবো? কালকে আমরা দেখেছিলাম 3টা 2 এর জন্য আমরা 2 টু দি পাওয়ার 3 লিখবো, বা 2 এর ঘাত আমরা 3 লিখবো। ঠিক আছে, তারপর কি লিখবো? তারপর এই দুইটার মধ্যে কি রয়েছে? ইনটু রয়েছে, তাই ইনটু দিলাম। তারপর কি লিখে দেব? 3 এর ঘাত আমরা 4 দিয়ে দেবো। ঠিক আছে, এইসব আমরা কালকে ক্লাসে দেখেছিলাম এটাকে আমরা কিভাবে লিখবো। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমরা কিভাবে এটাকে করব? প্রথম এই 648 কে আমরা উৎপাদীকরণ করব। ঠিক আছে, মৌলিক সংখ্যার উৎপাদীকরণে আমরা বিশ্লেষণ করব। তারপর 648 কে আমরা এভাবে গুণফল আকারে প্রকাশ করব। তারপর এটাকে আমরা সূচকীয় আকারে কিভাবে লিখবো এটা আমরা লিখে দেব। ঠিক আছে, তো হয়ে গেল। তো স্টুডেন্টস, এখন তোমাদের জন্য একটা প্রশ্নের সময়। ঠিক আছে, তো বলছে যে 3825 সংখ্যাটিকে এর মৌলিক গুণনীয়কের সূচকীয় আকারে প্রকাশ করো। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এই সংখ্যাটিকে আমরা কিভাবে মৌলিক গুণনীয়কের সূচকীয় আকারে প্রকাশ করব। 4টা অপশন দিয়েছে। ঠিক আছে, কোনটা হবে সবাই খাতায় কলমে করে আনসারটা দিয়ে দাও। ঠিক আছে, এর জন্য আমি তোমাদেরকে একটু সময় বাড়িয়ে দেব। তোমাদের সময় শুরু হয়ে গেল, সবাই ঝটফট করার চেষ্টা করো কোনটা হবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে আনসার দিয়ে দিয়েছো। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে স্টুডেন্টস, তোমরা তাড়াতাড়ি করে আনসারটা দিয়ে দাও। সময় শেষ স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, তো আমি উত্তরটাকে আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, আমি এখন উত্তরটা কোনটা হবে এটা বলছি না, আমি উত্তরটাকে আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কত দিয়েছে সংখ্যাটা? এই ক্ষেত্রে আমাকে সংখ্যাটা দিয়েছে 3825। এটাকে আমাকে মৌলিক গুণনীয়কের সূচকীয় আকারে প্রকাশ করব। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করব চলো দেখে নিই। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। ঠিক আছে, যা এই সংখ্যাটাকে ভাগ করবে না, কারণ এই ক্ষেত্রে আমাদের শেষের অঙ্কটা কত দেখতে পাচ্ছি? একটা বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি, তাই এটা হবে না। তারপর আমরা 3 দিয়ে দেখব। ঠিক আছে, তারপর 3 দিয়ে বিভাজন নিয়মটা কি? আমাকে প্রথমে এই অঙ্ক সংখ্যাগুলোকে আমাকে যোগ করতে লাগবে। আমি যদি এই অঙ্কগুলোকে যদি যোগ করি সবগুলা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে হচ্ছে 18 পাচ্ছি। ঠিক আছে, তোমরা এটা যোগ করে দেখবে, তোমরা 18 পাবে, যা কি দিয়ে ভাগ যাবে? 18 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা কি বলতে পারবো?
এই সম্পূর্ণ সংখ্যাটা কি যাবে, এই সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। চলো দেখে নিই কত হবে। যদি 3 দিয়ে ভাগ করি 1, তারপর কত হয়ে যাবে 3 টু 6 হয়ে যাবে, তারপর 22 হবে, যা 3 7 যা হবে, ঠিক আছে। তারপর কত হবে 15 হবে, 3 5 যা 15 হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা দেখব এটা আবার 3 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা আবার 3 দিয়ে ভাগ যাবে। নিয়মটা কি, আমাকে প্রথমে অঙ্ক সংখ্যাগুলি যোগ করতে লাগবে, যোগ করে এটা 3 দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা অঙ্ক সংখ্যা যোগ করার পর আছে আবারও 15 আছে, এবং 15 কত দিয়ে ভাগ যায় 3 দিয়ে ভাগ যায়। তাই আমরা বলতে পারবো যে এই সম্পূর্ণ সংখ্যাটা 1275 এটা 3 দিয়ে ভাগ যাবে। তো এখন করেন দেখি 3 দিয়ে কত হবে 3 4 যা 12, তারপর 3 2 যা 6, তারপর 3 5 যা 15 হয়ে গেল, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছি যে 425 এটা আবার 3 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে, কারণ অঙ্কগুলা যোগ করার পর যোগফল কত হচ্ছে, যোগফল এই ক্ষেত্রে আছে আমাদের 11 আছে, ঠিক আছে, যা 3 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে। এখন কি দেখবো 3 এর পর মৌলিক সংখ্যা কি 5, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এটা 5 দিয়ে ভাগ যাবে, কারণ এই ক্ষেত্রে শেষের অঙ্ক কত হচ্ছে, শেষের অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা 5। তো 5 এর বিভাজ্য নিয়মটা হচ্ছে আমার যদি শেষের অঙ্কটা যদি আমাদের 0 অথবা 5 থাকে তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5 কত হয়ে যাবে, এই ক্ষেত্রে 5 8 যা 40 হয়ে যাবে, তারপর 25 5 5 যা 25, তারপর আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা আবার 5 দিয়ে ভাগ যাবে, যদি করি কত হয়ে যাবে 5 1 যা 5, তারপর 35 5 7 যা 35। এখন আমাকে বলো তো 17 প্রাইম 17 কি একটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, সবাই বলো 17 কি একটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, একটু ভেবে দেখো। ভেরি গুড, তোমরা বলছো যে 17 একটা মৌলিক সংখ্যা, যার কি রয়েছে, যার শুধুমাত্র দুইটা উৎপাদক রয়েছে, শুধুমাত্র এটা 1 এবং 17 দিয়ে এটা সম্পূর্ণভাবে ভাগ যাবে। তাহলে আমরা কি দেখতে পেলাম 17 কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে 1 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কয়টা পেলাম 3825 কে আমরা কিভাবে লিখতে পারছি, আমরা এই ক্ষেত্রে 2টা 3 পেলাম, 5টা 2টা 3 পেলাম, 2টা 5 পেলাম এবং একটা 17 পেলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিভাবে লিখতে পেলাম এটাকে, আমরা এই সংখ্যাটাকে আমরা 3 স্কয়ার 5 স্কয়ার এবং 17 হিসেবে আমরা এটাকে প্রকাশ করতে পেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা সঠিক অপশন কোনটা দেখতে পাচ্ছি, বলো সবাই। আমরা সঠিক অপশন দেখতে পাচ্ছি অপশন এ, আমাদের সঠিক অপশনটা হয়ে যাবে অপশন এ। আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে নেক্সট কি আছে দেখে নেই। এখন বলছে যে এক রাজার 3 কন্যা ছিল, ঠিক আছে। এখন একটা স্টোরি দিয়েছে যে এক রাজার 3 কন্যা ছিল, তিনি তাদের একটি চমৎকার উপহার দিতে চেয়েছিলেন। এখানে স্টোরিতে বলেছে যে একজন রাজার 3 জন কন্যা ছিল, ঠিক আছে। তিনি ওনার কন্যাকে কি দিতে যাচ্ছেন, এটা চমৎকার হিসেবে এটা উপহার দিতে চেয়েছিলেন, ঠিক আছে। চলো দেখি কি দিবে। তিনি কি করলেন, প্রত্যেক কন্যাকে 3টা করে ঝুড়ি দিয়ে দিলেন, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি তিনি প্রত্যেক কন্যাকে 3টা করে ঝুড়ি দিলেন। তারপর কি করলেন, এই প্রত্যেকটা ঝুড়ির ভেতরে 3টা করে চাবি দিয়ে দিলেন। আবার তিনি আবার কি করলেন, এই প্রত্যেকটা ঝুড়ির মধ্যে আবার 3টা করে চাবি দিয়ে দিলেন। প্রথমে কি দিলেন, 3 জন কন্যাকে প্রত্যেকে 3টা করে ঝুড়ি দিলেন, তারপর এবং প্রত্যেকটা ঝুড়ির মধ্যে 3টা করে রূপোর চাবি দিয়ে দিলেন। তারপর বলছে যে এই প্রত্যেকটা চাবি দিয়ে কি করা যায়, এই প্রত্যেকটা চাবি দিয়ে 3টা বড় ঘর খোলা যায়, ঠিক আছে। তিনি আবার কি বলে দিলেন, তিনি বলে দিলেন যে এই প্রত্যেকটা চাবি দিয়ে 3টা বড় ঘর খোলা যায়, এবং বলছে যে এই প্রত্যেকটা ঘরের ভিতরে কি রয়েছে, এই প্রত্যেকটা ঘরের ভিতরে 3টি করে টেবিল রয়েছে, ঠিক আছে। কি বলছে যে এই প্রত্যেকটা ঘরের মধ্যে আবার 3টা করে টেবিল রয়েছে। তারপর আরো দেখো কি বলছে, আবার বলছে যে
এই টেবিলের মধ্যে কি রয়েছে, এই প্রত্যেকটা টেবিলের মধ্যে আবার 3টি করে উজ্জ্বল নেকলেস রয়েছে। কি বলছে যে প্রত্যেকটা টেবিলের মধ্যে আবার কি রয়েছে, 3টি করে উজ্জ্বল নেকলেস রয়েছে। তারপর কি বলছে যে প্রতিটি নেকলেসে আবার কি রয়েছে, 3টি করে ঝকঝকে হীরা রয়েছে। ঠিক আছে, এবং কি বলছে যে প্রত্যেকটা নেকলেসই কি রয়েছে, 3টি করে ঝকঝকে হীরা রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা একটা চেন সিস্টেম দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটার মধ্যে আবার 3টা রয়েছে, আবার এটার মধ্যে আবার 3টা জিনিস রয়েছে। ঠিক আছে, এরকম করে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি। তাহলে কি বললো এক্ষেত্রে, এক্ষেত্রে রাজা হেসে জিজ্ঞাসা করলেন, তুমি কি মোট হীরার সংখ্যা গণনা করতে পারবে? এখন রাজা উনার কন্যাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি মোট হীরার সংখ্যা গণনা করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখে নিই কিভাবে আমরা গণনা করবো জিনিসটা। কি দেখতে পেলাম যে রাজার 3জন কন্যা ছিল, তাহলে কন্যার সংখ্যা কত হয়ে যাবে, কন্যার সংখ্যা এক্ষেত্রে 3 হয়ে যাবে। তারপর প্রত্যেক কন্যা কি দিল, প্রত্যেক কন্যাকে 3টা করে ঝুড়ি দিল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ঝুড়ির সংখ্যা কত হয়ে যাবে, এই ক্ষেত্রে ঝুড়ির সংখ্যা হয়ে যাবে 3 × 3, কারণ উনি প্রত্যেক কন্যাকে কি দিল, 3টা করে ঝুড়ি দিল, তাই 3 × 3 হয়ে যাবে, যার উত্তর কত হবে, 9 হবে। তারপর কি করলেন তিনি, প্রত্যেক ঝুড়িতে কি করে দিল, 3টা করে চাবি দিয়েছিল, তাহলে চাবির সংখ্যা কত হয়ে যাবে, চাবির সংখ্যা হয়ে যাবে কি, ঝুড়ির সংখ্যা ইন্টু প্রতি ঝুড়িতে চাবির সংখ্যা। ঠিক আছে, এ হচ্ছে ঝুড়ির সংখ্যা, এ হচ্ছে প্রতি ঝুড়িতে চাবির সংখ্যা, কারণ প্রত্যেক ঝুড়িতে উনি 3টা করে চাবি দিয়েছিলেন। তাহলে 3 × 9 করার পর কত হবে, 27 হবে। ঠিক আছে, যা আমরা কিভাবে লিখতে পারি গুণনীয় আকার, যা আমরা গুণের আকারে লিখলাম 3টা 3-এর গুণফল হিসেবে। ঠিক আছে, তারপর আবার কি করলেন তিনি, প্রতিটি চাবি দিয়ে কি 3টা করে ঘর খোলা যায়। তাহলে ঘরের সংখ্যা কিভাবে বের করবো, আমরা প্রথমে আমরা চাবির সংখ্যা লিখবো যা হচ্ছে 27, তারপর প্রতি চাবি দিয়ে কয়টা করে ঘর খোলা যায়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টা করে ঘর খোলা যায়। তাহলে আনসার কত হলো, এক্ষেত্রে গুণ করার পর 81 হলো, যাকে আমরা গুণের আকারে লিখলাম, 4টা 3-এর গুণফল হিসেবে আমরা লিখতে পারলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ঘরে কি রয়েছে, 3টা করে টেবিল রয়েছে, তাহলে টেবিলের সংখ্যা কি হবে, ঘরের সংখ্যা ইন্টু প্রতি ঘরে টেবিলের সংখ্যা। এক্ষেত্রে প্রতি ঘরে টেবিলের সংখ্যা হচ্ছে 3, তাহলে আমরা কি করলাম, ঘরের সংখ্যার সাথে টেবিলের সংখ্যা গুণ করলাম, তারপর আনসার হলো 243। এটাকে আমরা গুণের আকারে প্রকাশ করলাম, যা হচ্ছে 5টা 3-এর গুণফল। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি টেবিলে কি রয়েছে, 3টি করে নেকলেস রয়েছে, তাহলে নেকলেসের সংখ্যা কত হবে, টেবিলের সংখ্যা সাথে আমরা কাকে গুণ করব, প্রতি টেবিলে থাকা নেকলেসের সংখ্যা আমরা গুণ করব। তাহলে আনসার কত পেলাম, 729 পেলাম, যা আমরা কিভাবে লিখতে পারবো, যে আমরা লিখতে পারবো যে 5টা 3-এর গুণের আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তারপর আমরা এখন কি করব, এখন আমরা হীরার সংখ্যা বের করব। ঠিক আছে, ফাইনালি আমরা হীরার সংখ্যা বের করব। তো কিভাবে বের করব, নেকলেসের সাথে কার গুণ করব, প্রতি নেকলেসে থাকা হীরার সংখ্যা আমরা বের করব, কারণ প্রত্যেকটা নেকলেসের মধ্যে 3টি করে হীরা রয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আনসার হচ্ছে 2187, যাকে আমরা গুণের আকারে প্রকাশ করব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা এটাকে 7টা 3-এর আমরা কি গুণফল হিসেবে আমরা লিখতে পারছি। এই হচ্ছে আমাদের হীরার সংখ্যা, হীরার সংখ্যা কত হয়ে গেল, 2187। ঠিক আছে, 2187টা আমাদের হীরা হয়েছে। তো এইগুলাকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি, এই হচ্ছে সূচকীয় আকারগুলা। থেকে প্রথমটাকে আমরা কিভাবে লিখতে পারবো, 3 কে আমরা 3⁻1 লিখতে পারবো, বা 3-এর ঘাতে 1 লিখতে পারবো। 3 × 3 কে আমরা 3 স্কোয়ার লিখলাম, তারপর 27 কে আমরা 3 কিউব লিখলাম, তারপর 81 কে আমরা 3⁴ লিখলাম, তারপর 240 কে আমরা 3⁵ লিখলাম, এবং 729 কে আমরা 3⁶, এবং 2187 কে আমরা 3⁷ লিখলাম। ঠিক আছে, এই হচ্ছে সূচকীয় আকার। এখন আমরা দেখতে পাচ্ছি 3⁷ কে আমরা কি লিখতে পারছি, আমরা লিখতে পাচ্ছি যে 7টা 3-এর গুণফল হিসেবে আমরা
লিখতে পারছি। ঠিক আছে, তো লেখার পর আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে যদি আমরা দলবদ্ধ করি তাহলে কি লিখতে পারবো, 4টা 3কে যদি আমরা প্রথমে দলবদ্ধ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে 3^4 হয়ে গেল, তাই তো। তারপর 3^3 হয়ে যাবে, ঠিক আছে, বা 3 ঘাত কত 4, আবার 3 ঘাত 3 দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে এক্ষেত্রে আনসার কত আসবে, 3^4 হয় মানে 4টা 3-এর গুণফল হয় আমার 81, এবং 3টা 3-এর গুণফল কত হয়ে যাবে, 3টা 3-এর গুণফল এক্ষেত্রে 27 হবে। এখন যদি এই দুইটাকে যদি আমরা গুণ করে দেখি তাহলে এটার আনসার হয়ে যায় 2187, ঠিক আছে, এটা আনসার হয়ে যাবে 2187। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা উপায়ে এটাকে দলবদ্ধ করে আনসারটা বের করলাম, ঠিক আছে। এখন যদি আমরা যদি আরেকটা উপায়ে যদি দলবদ্ধ করি, কিভাবে দলবদ্ধ করলাম, আমরা প্রথম দুইটা দলবদ্ধ করলাম, তারপর বাকিগুলাকে আরেকটা দলে আমরা অন্তর্গত করে দিলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হয়ে যাবে, 3 বর্গ কত হয়ে যাবে 2 হয়ে যাবে, 3² হয়ে যাবে, তারপর 3 বর্গ কত হয়ে যাবে, বা 3 ঘাত 5 হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা দলবদ্ধ করে লিখলাম। তাহলে 3² কত হবে 9 হয়, এবং 3^5 মানে 5টা 3-এর গুণফল হয় 243, ঠিক আছে। তোমরা এটা বাড়িতে করে দেখে নেবে, ঠিক আছে। তো এটা যদি আমরা আনসার বের করি তাহলে এটাও ক্ষেত্রে আমরা পাবো যে 2187। এখন যদি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, তুমি দেখতে পাচ্ছ যে আমরা এক্ষেত্রে দুইটা উপায়ে আমরা উত্তরটা বের করলাম, তাই তো। এক্ষেত্রে উত্তরটা বের করার পর আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে কি আমরা উত্তরটা একই পেলাম, মানে সেম পেলাম, ঠিক আছে। এর মানে কি আমরা বিভিন্ন উপায়ে এটাকে দলবদ্ধ করে আমরা উত্তরগুলাকে বের করতে পারবো। তোমরা যদি এভাবে এটাকে যদি দুইটা করে দলবদ্ধ করে বের করতে তাহলে হয়ে যেত, বা 3টা করে যদি বের করতে, দলবদ্ধ করে যদি বের করতে তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর থেকে আমরা কি বলতে পারছি, আমরা বলতে পারছি যে একই সংখ্যার উৎপাদকগুলিকে আমরা যেভাবে দলবদ্ধ করি না কেন, একই সংখ্যার উৎপাদকগুলিকে আমরা যেভাবে দলবদ্ধ করি না কেন মোট গুণফলের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এর থেকে আমরা বলতে পারছি যে আমরা যেভাবে দলবদ্ধ করে আমরা উত্তরটাকে বের করি না কেন উত্তর সবসময় কি হবে, একই আসবে, ঠিক আছে। এর থেকে আমরা দেখতে পেলাম। তো স্টুডেন্টস তোমাদের জন্য আরেকটা প্রশ্নের সময় এখন, ঠিক আছে। তো প্রশ্নে বলছে যে 2^7 বা 2 ঘাত 7কে কিভাবে প্রকাশ করা যায়। 4টা অপশন দিয়েছে, কোনটা হবে ঝটফট করে বলে দাও, তোমাদের সময় শুরু হয়ে গেল। এখন তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে, এটা বেশি সময় লাগার কথা নয়, সবাই ঝটফট করে আনসারটা দিয়ে দাও। সময় শেষ স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটি হবে অপশন বি, ঠিক আছে। আমাকে বলেছে যে 2^7 কে আমরা কিভাবে প্রকাশ করব। এর মানে কি 2^7 মানে আমরা 2কে আমরা 7 বার গুণফল হিসেবে আমরা লিখবো, 2কে আমরা কিভাবে লিখবো 7 বার গুণফল হিসেবে লিখবো। চলো লিখছি, আমরা লিখে নিলাম, ঠিক আছে, আমরা 7 বার গুণফল হিসেবে লিখলাম। তো এই ক্ষেত্রে আমরা অপশনগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, ঠিক আছে, আমাকে দেখতে লাগবে যে এই ক্ষেত্রে দুইটা যে পাওয়ার গুলাতে রয়েছে এগুলাকে আমরা যোগ করে দেখব, ঠিক আছে, এগুলাকে আমরা যোগ করে দেখব। তো এই ক্ষেত্রে প্রথমটার মধ্যে অপশন এর মধ্যে যদি আমরা যোগ করে দেখি এক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 3 আর 2 মিলে 5 হচ্ছে, 7 হচ্ছে না, ঠিক আছে, এটা হবে না। তারপর অপশন বি এর মধ্যে যদি দেখি আমরা 3 আর 4 যোগ করার ফলে কত হবে 7 হচ্ছে, এটার মধ্যে শুধু 7 হচ্ছে। তারপর অপশন সি এর মধ্যে যদি দেখি 3 এবং 2 রয়েছে, 2 এর মানে কোনো কিছু 2 এ যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা কি বলতে পারবো এর পাওয়ারে 1 রয়েছে, ঠিক আছে। তাহলে 3 আর 1 এর যোগ করলে কত হয় 4 হয়, এটা তো 7 নয়, ঠিক আছে, তাহলে এটাও হবে না। তারপর অপশন ডি এর মধ্যে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি যে 2 এর পাওয়ারে 3 রয়েছে এবং 2 এর পাওয়ারে 5 রয়েছে, তো 3 আর 5 যোগ করলে কত হয় 8 হয়, যা 7 নয়। তাহলে আমরা অপশন বি এর দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে 3 আর 4 যোগ করার পর কত হচ্ছে 7 হচ্ছে, তাই তো। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, প্রথমে এই তিনটা 2কে আমরা দলবদ্ধ করে নিব,
ঠিক আছে। তারপর এই 4টা 2কে আমরা দলবদ্ধ করব। তো 3টা 2কে দলবদ্ধ করলে আমরা কিভাবে লিখব, 2 টু দি পাওয়ার 3 লিখব, এবং 4টা 2কে আমরা দলবদ্ধ করলে কিভাবে লিখব, 2 টু দি পাওয়ার 4 লিখব। তো এইভাবে আমরা এটাকে আমরা সূচকীয় আকারে এটাকে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তাহলে কি হবে, আমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারলে। তাহলে নেক্সট কি আছে দেখে নেই। বলছে যে নিচের মানগুলি নির্ণয় করো। চলো দেখে নেই। 2 টু দি পাওয়ার 9 বা 2 এর ঘাত 9 আমরা কিভাবে বের করব এর মানটা। আমরা দেখতে পাচ্ছি যে 2 টু দি পাওয়ার 9 কে আমরা কিভাবে লিখতে পারি, 9টা 2 এর গুণফল হিসেবে লিখতে পারলাম। এখন আমরা বিভিন্নভাবে দলবদ্ধ করে বের করব। ঠিক আছে, আমি নিয়ে নিলাম যে প্রথম 4টাকে আমরা বের করব গুণ করে। তো প্রথম 4টা কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তারপর কত রয়েছে, 5টা 2 রয়েছে, যা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো মধ্যে ইনটু থাকায় আমরা ইনটু দিলাম। কত হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 4 হয় 16 এবং 2 টু দি পাওয়ার 5 হয় 32। ঠিক আছে, তারপর 16 ইনটু 32 করার পর কত হয়ে যাবে, 512 হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইগুলাকে কিভাবে বের করব, এইগুলাকে আমরা দলবদ্ধ করে বের করব। ঠিক আছে, এই সূচকীয় আকারটাকে প্রথমে আমরা গুণফল আকারে লিখে নেব, তারপর ছোট ছোট সূচকীয় আকারে লিখে তারপর এটাকে বের করে নেব। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা 5 টু দি পাওয়ার 7 বের করব, গুণফল আকারে লিখে নিলাম। তারপর 4টা 5কে আমরা কিভাবে লিখবো, 5 টু দি পাওয়ার 4 লিখবো, এবং 5টা তারপর 3টা 5কে আমরা 5 কিউব লিখবো। ঠিক আছে, বা 5 এর ঘন বা 5 এর ঘাত হলো 3, এভাবে লিখবো। তারপর এটা কি হয়ে যাবে, 5 টু দি পাওয়ার 4 হয় 6 টু 5, এবং 5 কিউব মানে 3টা 5 এর গুণফল হবে 125। ঠিক আছে, তারপর এটাকে গুণ করে নেব আমরা, গুণ করে নিয়ে আনসারটা হয়ে যাবে 78125। ঠিক আছে, 78125 এটা হয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা প্রশ্নের সময় এসে গেল। এখন বলছে যে 3 টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। 4টা অপশন দিয়েছে, কোনটা হবে, সবাই ঝটফট করে আনসারটা দিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে গেল। 3 টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো মানে কি, 4টা 3 এর গুণফল কি হবে, 4টা 3 এর গুণফল কি হবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছো, ভেরি গুড। সময় শেষ স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমরা ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটি হবে অপশন সি। ঠিক আছে, 81 আসবে। ঠিক আছে, আমি উত্তরটাকে আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। কি বলেছে, 3 টু দি পাওয়ার 4 এর মান কি হবে। তো 3 টু দি পাওয়ার 4 কে আমরা কিভাবে লিখতে পারবো, 4টা 3 এর গুণফল হিসেবে আমরা লিখতে পারবো। লিখলাম, তাহলে মনে করো আমি এই দুইটাকে দলবদ্ধ করলাম, এই দুইটাকে দলবদ্ধ করলাম, তাহলে 3 টু দি পাওয়ার 2 হয়ে যাবে। তারপর কত হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 2 হয়ে গেল। তাহলে আমরা সবাই জানি 3 এর বর্গে কত হয়, 9 হয়, আবার 3 এর বর্গে কত হয়, 9 হয়। তাহলে 9 ইন্টু 9 করার পর কত আসবে, ভেরি গুড, তোমরা বলছো যে 9 ইন্টু 9 করার পর 81 আসবে, তাই তো। তাহলে সঠিক উত্তরটা হবে আমাদের অপশন সি। ঠিক আছে, তাহলে নেক্সট কি আছে দেখে নেই। এখন দেখতে পাচ্ছি যে আমরা লিখতে পারি যে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3, এটাকে আমরা 3 টু দি পাওয়ার 7 লিখতে পারছি। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে 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 বা পাশে যে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি বা রাশিটা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে এর কি দেখতে পাচ্ছি, যে নিদান নিচে যা রয়েছে এগুলো আমরা একই সংখ্যা দেখতে পাচ্ছি, মানে সেম দেখতে পাচ্ছি। আমরা কোথায় ডিফারেন্ট লক্ষ্য করতে পারছি, ভিন্ন লক্ষ্য করতে পারছি, আমরা এর পাওয়ারে বা এর সূচকে আমরা ভিন্ন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এদের পাওয়ার হচ্ছে কি ভিন্ন, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3। ঠিক আছে, তাই আমরা কি দেখতে পাচ্ছি, যে ডান পাশে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা কি রয়েছে, যে এর নিদান যেটা নিচে রয়েছে এটা আমরা সেম দেখতে পাচ্ছি, বা পাশের সাথে একই রকম দেখতে পাচ্ছি, এবং উপরে যা দেখতে পাচ্ছি কি এটা চেঞ্জ হয়ে গিয়েছে।
তাই এটা কিভাবে হয়েছে, 60টা কিভাবে হলো, এক্ষেত্রে 60 হয়েছে 4+3, ঠিক আছে, এই 60টা হয়েছে আমাদের 4+3 করে। তো ঠিক একইভাবে আমরা এটা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কি, এক্ষেত্রে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর নিদানগুলা সেম, মানে নিচে যা রয়েছে এটা সেম দেখতে পাচ্ছি, এবং উপরের কি, উপরের যে পাওয়ারগুলা রয়েছে এটা ভিন্ন দেখতে পাচ্ছি, এবং বাম পাশের পাওয়ারগুলো আমরা কি দেখতে পাচ্ছি, ঘাতগুলা 4 এবং 5 দেখতে পাচ্ছি, এবং ডান পাশে 9 দেখতে পাচ্ছি, যা কিভাবে হলো 4 এবং 5 যোগ করার পর 9 আসবে, ঠিক আছে। তো ঠিক একইভাবে এটার মধ্যে যদি দেখি আমরা, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যে ঘাতগুলো হচ্ছে 3 এবং 4, এবং ডান পাশে যে ঘাত হচ্ছে এটা হচ্ছে 7, যা 3 এবং 4 যোগ করার পর হয়। তো এটা হয় এইভাবে, এটা হয় এইভাবে, এটা হয় এইভাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কি, একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা আমরা সাধারণ সূত্র আমরা দেখতে পাচ্ছি। তাহলে কিভাবে কি দেখতে পাচ্ছি যে যে আমরা দেখতে পাচ্ছি যে যদি যদি কি হয়, নিদানগুলা যদি একই রকম থাকে, নিদানগুলা যদি একই রকম থাকে এবং পাওয়ারগুলা যদি বিভিন্ন রকম একই হতে পারে বা ভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে যে আমরা নিদানটাকে লিখে উপরে কি করব, পাওয়ারগুলাকে বা ঘাতগুলাকে আমরা যোগ করে দেব, ঠিক আছে। তো এর জন্য আমাকে কি হতে লাগবে, নিচের ঘাতগুলো আমাকে একই রকম রাখতে লাগবে, ঠিক আছে। এই সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে এদের ঘাতগুলা কি, এদের নিদানগুলা বা নিচে যা রয়েছে এটা একই রকম, ঠিক আছে, এটা আমাকে সেম রাখতে লাগবে, এবং ঘাতগুলা কি হয়ে যাবে, ঘাতগুলা যোগ করতে লাগবে, ঠিক আছে। এক্ষেত্রে এ এবং বি হচ্ছে কি গণনা সংখ্যা, গণনা সংখ্যা বলতে এটা কতবার রিপিট হয়েছে, ঠিক আছে, এটা আমরা কাউন্ট করে দেখি না। তো এইগুলা যে দেখবো যে এটা যদি একবার থাকে তাহলে 1 লিখবো, 2 যদি মনে করো 3বার রিপিট হয় তাহলে কি লিখবো, 3 লিখবো, এরকম করে লিখবো, ঠিক আছে। এখন বলছে যে যখন একই নিদানযুক্ত সূচকগুলিকে গুণ করা হয় তখন তাদের ঘাতগুলি যোগ করা হয়, ঠিক আছে। যখন একই একই নিদানযুক্ত সূচকগুলি যোগ করা হবে বা গুণ করা হবে তখন তাদের কি করতে লাগবে, এই ঘাতগুলো আমাকে যোগ করতে হয়। এই সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এদের নিদানগুলা কি, এই সূচকগুলার, এই দুইটা সূচকের নিদানগুলো আমরা একই রকম দেখতে পাচ্ছি, যখন এগুলাকে যোগ করা হবে, এই দুইটা সূচককে গুণ করা হবে তখন এদের ঘাতগুলাকে কি করতে লাগবে, আমাকে যোগ করতে লাগবে, ঠিক আছে। এখন বলছে যে 4⁶ কে নিচে দুইটি উপায়ে নির্ণয় করা যায়। চলো দেখে নিই কিভাবে। এ হচ্ছে 4⁶ আমরা কি করলাম, 4⁶ কে 6টা 4-এর গুণফল হিসেবে লিখলাম। এক্ষেত্রে আমরা কি করলাম, 3টাকে দলবদ্ধ করলাম, তাহলে 4⁵ লিখলাম, আবার 4⁵ লিখলাম, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, 4⁵ হয় 64, আবার 4⁵ হয় 64। তাহলে এটার আনসারটা কত হয়ে যাবে, দুইটাকে ইন্টু করলে 4096 হয়ে যাবে, ঠিক আছে। তারপর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বর্গ, কারণ আমরা পড়েছিলাম যে বর্গ সংখ্যা কি, যে কোনো একটা সংখ্যাকে যদি দুইটা একই সংখ্যার গুণফল আকারে লিখতে পারি ওই সংখ্যাকে আমরা বর্গ সংখ্যা বলবো, ঠিক আছে। যেমন মনে করো 9কে আমরা কিভাবে লিখতে পারি, 3 × 3, ঠিক আছে। তাহলে আমরা 9কে বর্গ সংখ্যা বলছি কেন, কারণ কোনো একটা সংখ্যাকে যদি আমরা দুইটা একই সংখ্যার গুণফল আকারে লিখতে পারি তাকে আমরা বর্গ সংখ্যা বলবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা দুইটা একই রকমের সংখ্যা দ্বারা বা রাশির দ্বারা আমরা কি করলাম, গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। তাহলে আমরা কি বলবো, এই রাশিটাকে বলবো যে এটা একটা বর্গ, ঠিক আছে। এই রাশিটা হলো একটা বর্গ রাশি, ঠিক আছে, যা 4³ বর্গ হয়ে যাবে, ঠিক আছে। যেমন 9কে আমরা কিভাবে লিখলাম, 3 × 3 লিখলাম, ঠিক আছে, যা আমরা লিখতে পারি 3², ঠিক আছে। তাহলে 3-এর বর্গ কত হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে 3-এর বর্গ হলো 9। ঠিক একইভাবে আমরা বলবো যে 4⁵ এর বর্গ হলো এই রাশিটা, ঠিক আছে। 4⁵ এর বর্গ হলো
কোন রাশিটা? এ রাশিটা, ঠিক আছে। এই 4⁻³ এর বর্গ হলো এ রাশিটা, ঠিক আছে। এইভাবে আমরা বলবো, একে আমরা, এই রাশিকে আমরা কি বলবো? এই রাশিকে আমরা 4⁻³ এর স্কোয়ারের হিসেবে লেখা হয়, ঠিক আছে। এখন আমরা এই রাশিটাকে আমরা 4⁻6 কে আবার আরেকটা উপায়ে লিখবো। আমরা কি করব? দুইটা করে দলবদ্ধ করব, তো 4² হয়ে যাবে, আবার 4² হয়ে যাবে, আর তারপর 4² হয়ে যাবে, ঠিক আছে। দুইটা করে আমরা দলবদ্ধ করে লিখলাম, তারপরে কত হয়ে যাবে? 4² হয়ে যাবে কত? 16 হবে, তারপর 4² কত হবে? 16 হয়ে গেল, তারপর 4² আবার 16 হয়ে গেল, ঠিক আছে। এখন এই তিনটাকে গুণ করার পর কত আসবে? 4096 আসবে, ঠিক আছে। আমরা পড়েছিলাম যে এটাকে আমরা বিভিন্ন উপায়ে দলবদ্ধ করতে পারি, ঠিক আছে। এই দলবদ্ধ করার পর আনসারটা যে বের করবো এটা একই রকম আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে তিনটা একই রাশির গুণফল হিসেবে আমরা প্রকাশ করতে পারছি। 4⁻6 কে আমরা তিনটা একই রাশির গুণফল হিসেবে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে একটা কি 4² এর ঘন। ঘন বলতে কি? কোনো একটা জিনিসকে বা কোনো একটা সংখ্যাকে যদি আমরা তিনটা, মনে করো 27, ঠিক আছে, একে আমরা কিভাবে লিখতে পারি? 3 × 3 × 3, ঠিক আছে। 3 × 3 × 3, যা আমরা লিখি 3⁻3, যা আমরা লিখি 3⁻3, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে 27 হচ্ছে একটা ঘন সংখ্যা, যা হচ্ছে 3 এর ঘন, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা বলবো যে এক্ষেত্রে যে এই রাশিটা হলো কি? এই রাশিটাকে আমরা 4² এর ঘন বলবো, ঠিক আছে। এই রাশিটাকে আমরা 4² এর ঘন বলবো, বা 4² এর ঘন হবে এই রাশিটা, ঠিক আছে। যা আমরা তিনটা রাশি গুণফল হিসেবে আমরা যেটা লিখতে পারছি, ঠিক আছে। তাহলে প্রশ্নতে আমরা বলতে পারছি যে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে এক্ষেত্রে যে 4² বা 4³ এর হোল স্কোয়ার, ঠিক আছে। 4³ এর হোল স্কোয়ার কি হয়ে যাবে? এটাকে আমরা 4² করে এর হোল কিউব করতে পারি, যা হয়ে যায় 4⁻6, ঠিক আছে। তাহলে আমরা 4⁻6 কে আমরা দুইটা ভিন্ন রাশিতে আমরা লিখতে পারছি। এই 4⁻6 কে আমরা কি করতে পারছি? দুইটা ভিন্ন রাশিতে আমরা প্রকাশ করতে পারছি, ঠিক আছে। একবার প্রকাশ করলাম কি 4³ এর এর হোল বর্গ বা এর হোল স্কোয়ার লিখলাম। আরেকবার কি লিখতে পারলাম? যে 4 এর বর্গ নিলাম, তারপর এর হোল ঘন নিয়ে নিলাম, ঠিক আছে। এর সম্পূর্ণটা আমরা ঘন নিয়ে নিলাম। এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি? 4⁻6 কে আমরা দুইটা ভিন্ন উপায়ে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমরা আরো জিনিস লক্ষ্য করতে পারছি যে যে 3 আর 2 কি 3, এই ব্র্যাকেটের মধ্যে যদি আমরা 3 আর 2 এর যদি পজিশনগুলো আমরা যদি চেঞ্জ করে দিই, ঠিক আছে, এই 3 আর 2 এর যদি পজিশনগুলো চেঞ্জ করে দেয়, তাহলে কি দেখতে পাচ্ছি যে এর রেজাল্ট বাইরে উত্তরের কোনো চেঞ্জ হবে না। কি লক্ষ্য করতে পারছি? এই ক্ষেত্রে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এর পাওয়ারগুলো যদি আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে, পজিশনগুলো যদি আমরা চেঞ্জ করে দেই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এর উত্তরের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখে নিই জিনিসটা কি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণভাবে বলতে পারছি যে n⁴ (b) এ কি হয়ে যাবে? n⁴ b লিখতে পারবো, যা হয়ে যাবে কি হয়ে যাবে? যা হয়ে যায় n × b হয়ে যাবে, ঠিক আছে, বা n⁴ b আমরা লিখতে পারবো, ঠিক আছে, যেখানে a আর b হচ্ছে কি গণনা সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র দেখতে পেলাম যে এই পাওয়ারগুলার পজিশন আমরা চেঞ্জ করতে পারবো, এবং পাওয়ারগুলার যে আনসারটা বের হবে, যে ফাইনাল যে উত্তরটা আমরা বের করব, এটার মধ্যে আমরা কি করব? বিধানটা সেম রেখে পাওয়ারগুলো আমরা গুণ করে দেব, ঠিক আছে। এটা আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে। তাহলে এইভাবে এটা আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা এগুলোর আনসার বের করব। চলো দেখে নেই। নিচের রাশিগুলোকে অন্তত দুইটি ভিন্নভাবে ঘাতের ঘাত আকারে লেখো। এই রাশিগুলাকে অন্তত দুইটি ভিন্নভাবে ঘাতের ঘাত আকারে লেখো। চলো দেখে নিই কিভাবে লিখবো। কি দিয়েছে? 8⁻6 দিয়েছে, ঠিক আছে। তো 8⁻6 কে কি লিখতে পারবো? আমরা 6টা 8-এর
গুণফল হিসেবে লিখলাম। আমরা কি করলাম, প্রথমে যেহেতু ঘাত বানাতে লাগবে তাহলে কি করতে লাগবে, 3টা করে গ্রুপ করতে লাগবে। হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্রথম 3টাকে গ্রুপ করে আমরা কি লিখলাম, 8⁻³ লিখলাম। তারপর পরে 3টাকে আমরা 8⁻³ লিখলাম। তারপর কি করব, আমরা দেখতে পাচ্ছি যে এটাকে দুইটা একই রাশির গুণফল হিসেবে আমরা লিখতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা 8⁻³ এর হোল স্কয়ার আমরা লিখতে পারছি, ঠিক আছে। আমরা কি করলাম, এটাকে আমরা ঘাতের ঘাত হিসেবে আমরা প্রকাশ করে দিলাম, ঠিক আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8 এর উপর কি রয়েছে, ঘাত রয়েছে, এবং এর সম্পূর্ণের উপরও ঘাত রয়েছে, ঠিক আছে। তারপর এটাকে যদি আমরা করি ঠিক একইভাবে আমরা এটাকে যদি 2টা করে গ্রুপ করে নেই, তাহলে আমরা এটাকে আমরা এভাবে আমরা ঘাত করতে পারবো, ঠিক আছে। তাহলে কি বলবো, এই ক্ষেত্রে আমরা ঘাতের ঘাত হিসেবে প্রকাশ করলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই আনসারটা কি হলো, 8⁶ কে আমরা দুইটা ভিন্ন ঘাতের ঘাত হিসেবে আমরা প্রকাশ করতে পারলাম। তো স্টুডেন্টস, আজকে এতটুকু পর্যন্তই, ঠিক আছে। পরের এক্সাম্পলটা তোমরা বাড়িতে করে নেবে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, ঠিক আছে। 7⁵ কিভাবে আমরা দুইটা ভিন্ন উপায়ে ঘাতের ঘাত হিসেবে আমরা প্রকাশ করব, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে যা যা করিয়েছি তোমরা বাড়িতে গিয়ে তোমাদের বুক থেকে এক্সাম্পলগুলা এবং এক্সারসাইজগুলা নিজের থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে, ঠিক আছে।